আপনাদের সাথে শেয়ার করব। ছোট থেকেই ভয় পাওয়ার জিনিসগুলো কেন জানি না অসম্ভব রকমের ভালো লাগে। তো কোনোদিন সরাসরিভাবে প্যারানর্মাল কোনো কিছু আবিষ্কার করিনি। আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিশ্ব রোড নামক একটি এলাকায়। শেষ যে ঈদটা হল, অর্থাৎ রোজার ঈদের পরের দিন গ্রামের বাড়ি যাওয়ার কথা থাকলেও যাওয়া হয়নি। কিছু পারিবারিক সমস্যার কারণে যাওয়া হবে না ভেবে মন খারাপ হলে নিজেকে কিছুটা রিফ্রেশ করার জন্য সিলেটে যাওয়ার পরিকল্পনা করি। যে ভাবা সেই কাজ। পরের দিন সকালে আমি আর আমার চাচাতো ভাই সিলেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। কপাল ভালো থাকার কারণে ঢাকা এয়ারপোর্ট থেকে ট্রেনের টিকিটও পেয়ে যাই। সকালে বের হয়ে যাওয়ার কারণে আমরা একজনও নাস্তা করিনি। বেলা 12টার দিকে ভালোই খিদা অনুভব করলাম। ট্রেন থেকে স্যান্ডউইচ আর চিপস কিনে খাই, কিন্তু বিপত্তি বাধে। কিছুক্ষণ পর আমার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সিলেটে পৌঁছাতে কয়েকবার বমি করি। শেষে 20 মিনিট অজ্ঞান ছিলাম। জ্ঞান ফিরতেই নিজেকে একটা হোটেলের রিসেপশনের ডেস্কের সামনে সোফায় আবিষ্কার করলাম। আমার চাচাতো ভাই একটা রুমের ব্যবস্থা করলে আমাকে সেই রুমে নেওয়া হয়। শরীর দুর্বল থাকাতে আমি ফ্রেশ না হয়েই ঘুমিয়ে পড়ি। আচমকা একটি মেয়েলি কান্নার শব্দে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে অন্ধকার রুমে এক কোণে সাদা কাপড় পরিহিত কিছু একটা দেখি। ভালো করে দেখতে মাথা উপরের দিকে তাকাই এবং 20 থেকে 22 বছরের একটি মেয়েকে আমি দেখতে পাই, যে আমার দিকে তাকিয়ে করুণ কণ্ঠে কাঁদছে। রুম অন্ধকার হলেও মেয়েটির মুখটি খুব ভালোভাবে আলোকিত ছিল। তখন কেমন একটা অজানা ভয় আমার মনের মধ্যে কাজ করছিল। তাই সামনে থাকা ভাইকে ধাক্কা দিতেই সে ঘুম থেকে উঠে বসে। আমি তাকে হাতের ইশারা করলে মেয়েটাকে আমি তখন আর দেখতে পাই না। পরে ভাইকে সব বললে সে আমাকে বলে, তোর শরীর খারাপ করেছে, তাই হয়তো স্বপ্ন টপ্ন দেখেছিস, এখন ঘুমিয়ে পড়, সকালে ঠিক হয়ে যাবে। আমি সেই কথা শুনে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে কানের কাছে একটা ফিসফিস শব্দ শুনতে পাই। আমি আপনার কোনো ক্ষতি করব না, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিন, আমি মুক্তি চাই এই কষ্ট থেকে। এমন ফিসফিস শব্দ শুনে আমি সাহস করে চোখ খুলতেই সেই মেয়েটাকে খাটের পাশে বসে থাকতে দেখে জোরে চিৎকার দেই। পরে ভাই উঠে রুমের লাইট অন করে দেয়। কিছুক্ষণ পরেই আজানের শব্দ ভেসে আসে। আর ঘুম হয় না, তবে নিজেকে অনেকটাই সুস্থ মনে হচ্ছিল। সকাল 9টায় নাস্তা করে আমরা দুজন ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে রওনা হই। ততক্ষণে রাতের কথা অনেকটাই ভুলে গেছি। সারাদিন ঘোরাঘুরি করে সন্ধ্যায় ক্লান্ত শরীরে হোটেলে ফিরি। আমার চাচাতো ভাই হোটেলের নিচ থেকে আমাকে চাবি দিয়ে উপরে যেতে বলে। কিছু নাস্তা আনতে সামনে একটা রেস্টুরেন্টে যায় সে। আমি রুমে এসে গোসলের জন্য রেডি হচ্ছি। গোসল প্রায় শেষ, ঠিক তখন ওয়াশরুমের লাইটটি বন্ধ হয়ে যায়। আমি ভাবলাম হয়তো আমার ভাই আমাকে ভয় দেখানোর জন্য এমনটা করছে, বা ইলেকট্রিসিটি চলে গেছে। কিন্তু আমার ভাবনা ভুল। সেটা বুঝতে বেশি দেরি হলো না, কারণ আমি গোসল শেষ করে ড্রেস চেঞ্জ করব, ঠিক সেই সময় আবার গত রাতের মতো সেই কান্নার শব্দ শুনতে পাই। কি করা উচিত কিছুই বুঝতে না পেরে ওয়াশরুমের দরজা খুলতেই কান্না বন্ধ হয়ে যায়। রুমের লাইট অন আছে, কিন্তু ওয়াশরুমের লাইট বন্ধ করলো কে? এসব ভাবতে ভাবতেই ভাইকে ফোন করলাম। সে জানালো আসতে 10 মিনিট লাগবে। তাই শার্ট পরে হোটেলের রিসেপশনে চলে গেলাম। সেখানে পাঞ্জাবি পড়ুয়া 45 বছর হবে এমন এক ভদ্রলোককে দেখলাম। কথা বলে জানতে পারলাম উনি হোটেলের ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট। কিছুক্ষণ কথা বলে ওনাকে 10টার দিকে রুমে আসতে বলি। এর মধ্যে ভাই চলে আসলে ভাইকে নিয়ে রুমে চলে আসলাম। ভাইয়ের কাছে ওয়াশরুমের কথা কিছু বলি নাই। হালকা নাস্তা করে 8টার দিকে দুজন বাইরে হাঁটতে বের হলাম। 9:45-এ আমি একা রুমে চলে আসি। ভাই কিছু একটা জিনিস আনার জন্য একটু দূরে গিয়েছিল। রুমে এসেই রিসেপশনে ফোন করে ভদ্রলোককে আসতে বলি। 5 মিনিটের মধ্যে চলে আসেন তিনি। পরে ওনাকে রাতের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানোর পরে উনি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করেন, আমার কথাগুলো দয়া করে কাউকে বলবেন না, তাহলে আমার চাকরিটা চলে যাবে। প্রায় 3 বছর আগে প্রতিদিনের মতোই সকাল 10টায় আমি হোটেলে আসি। কিছুক্ষণ পরে একটা ছেলে এবং মেয়ে আসে থাকার জন্য রুম খুঁজতে। কথা বলে জানতে পারি তাদের বাড়ি কুমিল্লা জেলার কোনো একটা এলাকায়। নতুন বিয়ে করেছে, তাই ঘুরতে এসেছে। আমি ওদের আইডি কার্ডের কপি রেখে 15 নম্বর রুম, মানে একটি রুম দেখালে সেটি তারা পছন্দ করে এবং 5 দিনের জন্য বুক করে ফেলে। সব ঠিকই ছিল। তৃতীয় দিন সকালে ছেলেটা বেরিয়ে যায়, পরে আর আসে না। ওই রুম থেকে সারাদিন কোনো সারা শব্দ না পেয়ে ব্যাপারটা সহজভাবে নেই, কিন্তু পরের দিনও ছেলেটা যখন আসে না আর মেয়েটারও কোনো সারা শব্দ পাই না, তখন আমাদের সন্দেহ হয়। প্রতিটা রুমের একটা করে চাবি আমাদের কাছে থাকে। পরে ম্যানেজার, আমি ও আমাদের রুম বয় মিলে ওই রুমের লক খুলে রুমে যেতেই সবাই থমকে যাই। মেয়েটার হাত পায়ের সমস্ত শিরা উপশিরা কাটা এবং আমরা দেখে খুব ভয় পেয়ে যাই। ম্যানেজার সাহেব মালিককে ফোন দিলে সে বলে বিষয়টি ম্যানেজ করতে যেন জানাজানি না হয়ে যায়, তাহলে হোটেলের বদনাম হবে। আমি ম্যানেজার ও রুম বয় ছাড়া বিষয়টি সম্পর্কে আর কেউ জানে না, এটা জানালে আমাদের সমস্যা হবে, এই কথা বলে ফোন রেখে দেই। তখন ম্যানেজার আমাদের দুজনকে কোনোভাবে ভয় দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য মেয়েটির লাশ একটা পাটের বস্তায় রেখে
রেখে দেয় এবং রুমটি বন্ধ করে দিয়ে আমাদের নিয়ে চলে যায়। সেই রাতে 1টার দিকে আমাকে আর রুম বয়কে নিয়ে রুম থেকে লাশের বস্তাটা ম্যানেজারের গাড়িতে তুলে একটা ব্রিজের উপরে নিয়ে যাওয়া হয় এবং সুরমা নদীতে আমরা সেই লাশটি ফেলে দিয়ে আসি। আমরা ভেবেছিলাম আমরা সমস্যার সমাধান করে ফেলেছি। পরের দিন ম্যানেজারের শরীর খারাপ থাকায় তিনি আমাকে সব বুঝিয়ে দিয়ে বাসায় চলে যান। তার বাসা হোটেল থেকে 5 কিলোমিটার দূরে। পরের দিন ম্যানেজারের বাসা থেকে ফোন আসে, আমরা জানতে পারি তিনি মারা গেছেন। আমি তাড়াহুড়ো করে ওনার বাসায় গিয়ে যা দেখি তা দেখে আঁতকে উঠি। ওনার গলাটা আলাদাভাবে ফ্লোরে পড়ে আছে, নিথর শরীরটা বিছানায়, হাত পায়ের শিরাগুলো কাটা। ওনার ছেলে জানায় সে তার মা ঢাকায় ছিল, রাতে তার বাবার সাথে কথা হলে সে বলে শরীরটা ভালো নেই, তারা যেন সকালে সিলেটে চলে আসে। সকালে সে দরজা বন্ধ দেখে ফোন দিলে নাম্বার বন্ধ পেয়ে অনেক ডাকাডাকি করে তারা, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পায় না। পরে দরজার লক ভেঙে ভেতরে আসতেই এই অবস্থা দেখতে পায়। আমাদের আর বুঝতে বাকি রইল না যে বিষয়টি সাধারণ কিছু না, কারণ যে মেয়েটির লাশ আমরা নদীতে ফেলে দিয়েছিলাম ঠিক তার মতো করেই ম্যানেজারের মৃত্যু হয়েছে। পরে আমি হোটেলে এসে রুম বয়কে সাথে নিয়ে হোটেলের মালিককে বিষয়টি জানাই। তিনি কাকতালীয় বলে আমাদেরকে বোঝায় এবং এসব বিষয় গোপন রাখতে বলে। কিন্তু পরদিন রাতে আমি একটা বাজে স্বপ্ন দেখি। বিপদ আঁচ করতে পেরে একজন কবিরাজের সাথে কথা বললে তিনি 2টা তাবিজ দেন আমাদেরকে। এই তাবিজ কোনোদিন যেন না খুলি সেই ব্যাপারে সাবধান করে দেন, আর রুম নাম্বার 15 যেন বন্ধ করে দিই সেটাও তিনি বলে দেন। প্রায় 1 বছর বন্ধ থাকার পরে মালিকের চিল্লাচিল্লিতে এই রুম আবারও খোলা হয়। পুরো হোটেল বুক না থাকলে এই রুম কাউকে দেখায় না। এখন ঈদ, হোটেলের রুম ফাঁকা ছিল না, আপনি অনেক অসুস্থ ছিলেন, তাই দিয়েছিলাম, ক্ষমা করবেন। আর আমরা এমনিতে অনেক শাস্তি পেয়েছি। এই ঘটনার 1 মাস পরে রুম বয়ের 3 বছরের ছেলেটা মারা যায়। আমার একটা মেয়ে জন্মের 1 দিন পরে মারা যায়। আজ আমরা খুন না করেও নিজেকে খুনি মনে করি। সেদিন সত্যিটা না লুকালে হয়তো আমাদের জীবন অন্যরকম হতে পারত। চোখের পানি মুছতে মুছতে উনি বলেন, আপনারা এই রুমে থেকেন না, আমাদের অন্য রুমও খালি নেই, পাশে একটা হোটেল আছে, ম্যানেজ করছি। আমি আপনাদের জিনিসপত্র রুম বয়কে দিয়ে সেই হোটেলে পৌঁছে দেব। ওনার চোখে পানি দেখে আমার ভয় কেটে মন খারাপ হওয়া শুরু হয়। ভাই রাত 12টার পরে আসলে পাশের একটা হোটেলে আমরা শিফট করি। সিলেটে থাকাকালীন আর কোনো সমস্যা হয়নি, তবে ঢাকায় ফেরার পরে কয়েকদিন পর পর সেই মেয়েটি আমার স্বপ্নে আসতো। এখন আর ভয় হয় না, সে তো আমার কোনো ক্ষতি করছে না। মেয়েটির কান্না আমার কানে বাজে। আমি জানি না মেয়েটিকে, কিন্তু খুব মায়া হয় মেয়েটির জন্য। দোয়া করি মেয়েটি যেন ভালো থাকে।